প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস। তো আজকের এই ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব। পাশাপাশি তোমাদের প্রত্যেকটা ক্লাসে তোমরা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারবা। পাশাপাশি তোমাদের যে আইসিটি বইটা রয়েছে, এই আইসিটি বইয়ের প্রত্যেকটা অধ্যায় তোমাদের শেষ করে দেওয়া হবে অনলাইনে ক্লাসের মাধ্যমে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, কারণ আমাদের এই চ্যানেলে তোমাদের পুরো টোটাল আইসিটি বই তোমাদের শেষ করে দেওয়া হবে। তো তোমরা এখানে যদি পড়াশোনা করো তাহলে এখান থেকেই ইনশাআল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষাতে A+ নিশ্চিত করতে পারবা। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস সঠিকভাবে করো তাহলে তোমরা A+ নিশ্চিত পাবা। এবং তোমাদের অন্য কোথাও টিউশন করতে হবে না, অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না, বা অন্য কোথাও তোমাদের কোচিং করতে হবে না। জাস্ট আমাদের এই ক্লাসগুলোই তোমাদের A+ পাওয়ার জন্য যথেষ্ট। তো আসো আমরা প্রথমে শুরু করি। তো দেখো, তোমাদের এই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখন সংখ্যা পদ্ধতি আমাদের কাকে বলে সেটা আগে বুঝতে হবে। তো দেখো, প্রত্যেকটা অধ্যায়ের নামের সাথে যে প্রশ্নটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো তোমাদের MCQ প্রশ্ন কিংবা তোমাদের সৃজনশীলের ক নম্বরের প্রশ্নে এটা থাকতে পারে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কী। এখন সেই বিষয়টা আগে তোমাদের বুঝতে হবে, সেটা আগে বুঝিয়ে দিই। যেমন ধরো, এই যে এখানে আমরা 3 লিখলাম, তারপরে আমরা 3 লিখলাম, তারপরে আমরা রোমান সংখ্যায় 3 লিখলাম। তাহলে দেখো, এই প্রত্যেকটা সংখ্যার মান একই, কিন্তু এই সংখ্যাগুলো আলাদা আলাদা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ঠিক একইভাবে তোমরা যদি এরকম করো যে তোমাদের সাংকেতিক যে চিহ্নগুলো রয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে যদি তোমরা কোনো কিছুকে গণনা করো, সেই পদ্ধতিটাই হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি। যেমন ধরো, আমরা যদি ধরি যে এই যে তোমাদের এই যে একটা চিহ্ন দিলাম, যে কোনো একটা চিহ্ন, এই চিহ্নটা দিয়ে আমরা এটাকে একটা সংখ্যা পদ্ধতি, এই চিহ্নটা দিয়ে আমরা যদি কোনো কিছু গণনা করি তাহলে এই চিহ্নটা যদি ব্যবহার করা হয় তাহলে এটাই হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। তো এরকমভাবে দেখা গেছে যে আদিম যুগে এই সংখ্যাগুলো ছিল না। তখন কি করতো, তখন মানুষ নানা ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করত। কখনো তারা দেখা গেছে যে কোনো প্রাণীর চিহ্ন ব্যবহার করতো, কখনো তারার চিহ্ন ব্যবহার করতো। এরকমভাবে অনেকগুলো চিহ্ন ব্যবহার করে তারা গণনা করতো। কিন্তু যখন তারা উপলব্ধি করলো যে তাদের অনেক বড় বড় সংখ্যা গণনা করা প্রয়োজন, তখন এই সংখ্যা পদ্ধতির আবির্ভাব হয়েছে বা উৎপত্তি হয়েছে। তো আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখো, এখানে প্রত্যেকটা এক একটা সাংকেতিক চিহ্ন। তো এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে আমরা কোনো কিছুকে গণনা করছি। তো এই সংখ্যাগুলো গণনা করার কাজে ব্যবহার করা হয়। কাজেই তাহলে তোমরা এটা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলা যে সংখ্যা পদ্ধতিটা আসলে কাকে বলে। তো এটা যে কোনো কিছু হতে পারে গণনা করার জন্য। তোমরা যদি কলম দিয়ে যদি গণনা করো তাহলে দেখা যাবে যে কলমটা তোমাদের দেখা গেছে এখানে একটা রয়েছে, তো 2টা 3টা, এটা রোমান সংখ্যায় এইভাবে গণনা করা যায়। তো এটাও একটা সংখ্যা পদ্ধতি। তো যাই হোক, এখন তোমরা জানতে পারলা যে তোমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার এটা তোমাদের জানতে হবে। তো সংখ্যা পদ্ধতি সাধারণত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেসব সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেগুলাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যেসব সংখ্যা পদ্ধতির একক, দশক, শতক এভাবে স্থানীয় মান করা যায় সেগুলাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই সেগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে তোমাদের উদাহরণ হচ্ছে কি, যেমন ধরো রোমান সংখ্যা 1, 2 এগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এগুলো ছোট ছোট গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ঘড়ির কাঁটার ক্ষেত্রে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কি কি দিতে পারো তোমরা? পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি অঙ্ক হিসেবে ব্যবহার করি, যেমন 1 2 3 4 1 2 3 4 এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে কি কি সেটা আমরা দেখে নিই। তো 1 নাম্বার সেটি হচ্ছে তোমাদের দশমিক সংখ্যা পদ্ধতি।
তারপরে তোমাদের 2 নাম্বার যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে 3 নাম্বার যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে 4 নাম্বার যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আবার এই যে দশমিক সংখ্যা পদ্ধতিটা, এটাকে কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিও বলা হয়, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো এখন দেখো তোমাদের এই যে 4টি তোমাদের সংখ্যা পদ্ধতি বের হয়ে আসলো, এই 4টি সংখ্যা পদ্ধতি দিয়ে কিন্তু আমরা যে কোনো সংখ্যা কিন্তু আমরা গণনা করতে পারবো। তো এখানে মান যদিও আলাদা হবে, কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে যে কোনো সংখ্যা গণনা করা যায়। আবার নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের আর কোনো সংখ্যা পদ্ধতি নেই। নন পজিশনালে শুধু এই যে ছোটো ছোটো যে তোমাদের যে অঙ্কগুলা বা ছোটো ছোটো হিসাবগুলা করার জন্য ব্যবহার করা হয়, শুধু এইটুকুই, কারণ এদের স্থানীয় মান নেই। তো স্থানীয় মান ছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি নেই। তো আমাদের সমস্ত কাজ কিন্তু এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে হয়ে থাকে। তো দেখো আবার দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এটা বেস 10 হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে 0 থেকে শুরু করে এখানে সংখ্যা কয়টা? 10টা। যেমন ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কয়টা 10 সংখ্যা হয়েছে? 10টা সংখ্যা। এই 10টা সংখ্যা দিয়ে আমরা কিন্তু যে কোনো সংখ্যা কিন্তু হিসাব করতে পারবো। 1000 বলো, 10,000 বলো, 20,000 বলো, 1 লক্ষ বলো, 1 কোটি বলো, 5 কোটি বলো, 10 কোটি বলো, কিংবা সহস্র কোটি বলো, আমরা কিন্তু এই 10টা সংখ্যা ব্যবহার করে কিন্তু সমস্ত সংখ্যা হিসাব করতে পারবো। ঠিক একইভাবে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার বেস কত? এটার বেস হচ্ছে 2। এটার বেস হচ্ছে 2, এবং এই বেস 2 হওয়ার কারণ কি? এটার সংখ্যা হচ্ছে মাত্র 2টা। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। এই 2টা সংখ্যা। তো এই 2টা সংখ্যা দিয়ে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো সংখ্যা কিন্তু গণনা করতে পারবো। তো এখন এখানে বেস যে 2, এখানে বেস 10, এই বেস কাকে বলে সেই বিষয়টি আমাদের জানতে হবে। তো দেখো এখানে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি সংখ্যা রয়েছে? মোট 10টি সংখ্যা রয়েছে। এজন্য এটার বেস কত? 10। আবার দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টি? 2টি। এজন্য এর বেস কত? বেস হচ্ছে 2। তারপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের অক্টালের বেস হচ্ছে 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টি? সংখ্যা হচ্ছে 8টি। এই 8টি কি কি? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 0 থেকে শুরু করে 7 পর্যন্ত কিন্তু তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি। এই 0 থেকে শুরু করে এই 7 পর্যন্ত এই 8টি সংখ্যা দিয়ে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যা হিসাব করতে পারবো। তারপরে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হচ্ছে 16। এখানে সংখ্যাগুলো কি কি? 0 থেকে শুরু করে 16 পর্যন্ত। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার দেখো এখানে 10 থেকে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিটা কিন্তু এখানে লেখার যে সাংকেতিক চিহ্নটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। কারণ হচ্ছে 9-এর পরে আমরা 10 লিখতে পারি, কিন্তু সেখানে কিন্তু 1 এবং 0 চলে আসতেছে। সেই জন্য আমাদের এটাকে অন্য সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। সেটি কি? যেমন ধরো 10, এই 10-এর পরিবর্তে কি দেওয়া হয়েছে? এ। তারপরে হচ্ছে 11, 11-এর পরিবর্তে কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? বি। তারপরে হচ্ছে 12, 12-এর পরিবর্তে সি। তারপরে হচ্ছে 13, 13-এর পরিবর্তে ডি। তারপরে হচ্ছে 14, 14-এর পরিবর্তে ই, এবং 15, 15-এর পরিবর্তে কত? 15-এর পরিবর্তে এফ।
তাহলে দেখো এই যে F পর্যন্ত আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শেষ। কারণ এখানে দেখো 1 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যা হচ্ছে 15টা এবং শূন্য সহ সংখ্যা হচ্ছে কয়টা? 16টা। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা রয়েছে বা 16টি মান রয়েছে দেখে এটার বেস কত? 16। আর এটার বেস 16 বিধায় এটা দিয়েও কিন্তু আমরা প্রত্যেকটি সংখ্যা কিন্তু গণনা করতে পারবো, মানে যে কোনো হিসাব আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে গণনা করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু তোমাদের চূড়ান্তভাবে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের শেখানো হবে, তোমাদের জানানো হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তো তোমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো এইটুকু কিন্তু তোমাদের অবশ্যই তোমরা শিখে রাখবা এবং আয়ত্ত করে রাখবা। পরবর্তী ক্লাসে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এগুলা থেকে যে আমাদের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা ধাপে ধাপে জানতে পারবো। তো দেখো এখানে আমাদের এই যে তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি রয়েছে এখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় কী কী প্রশ্নগুলো আসবে বা আমাদের এখানে কী কী শিখতে হবে সেই বিষয়গুলো তোমাদের একটু ক্লিয়ার করে দিই। যে টপিকগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রথমে 1 নাম্বার আমাদের শিখতে হবে রূপান্তর। রূপান্তর বলতে আমরা কি বলছি যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, বাইনারি থেকে অক্টালে রূপান্তর। এরকমভাবে এখানে যে আমাদের 4টি সংখ্যা পদ্ধতি রয়েছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কিন্তু একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, এটা আমাদের প্রথমে শিখতে হবে। এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। তারপরে দেখো আমাদের 2 নাম্বার কি শিখতে হবে, আমাদের 2 নাম্বার শিখতে হবে যোগ, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ রয়েছে তো যোগ শিখতে হবে। তারপর 3 নাম্বার হচ্ছে বাইনারি বিয়োগ শিখতে হবে। তো আমাদের যোগ বিয়োগ শেখার পর তারপরে আমাদের পরিপূরক শিখতে হবে। 4 নাম্বার হচ্ছে পরিপূরক। তো এখানে এই যে 4টি টপিক দেখতেছো এই টপিকের বাইরে এই সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু সৃজনশীলে কোনো প্রশ্ন আসবে না। তো এখানে তোমাদের রূপান্তরটা কিন্তু এসেই থাকে, তারপরে তোমাদের যোগ এসে থাকে। তো এখানে দেখো তোমাদের রূপান্তর আসবে নাকি যোগ আসবে, যোগ বিয়োগ আসবে। তো এরকম হতে পারে তোমাদের খ নাম্বারেই কিন্তু যোগ বিয়োগ চলে আসলো, গ নাম্বারে রূপান্তর এবং ঘ নাম্বারে পরিপূরক চলে আসলো, এটা 2 এর পরিপূরক। তো যাই হোক এখন তোমাদের এই যে টপিকগুলো এই টপিকগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষায় 100% একটি সৃজনশীল কমন থাকবে, তো থাকবেই, এটা কিন্তু মিস হবে না। তো এগুলা কিন্তু তোমাদের খুবই ভালোভাবে কিন্তু তোমাদের শিখিয়ে দিব। পাশাপাশি তোমাদের এই যে ডিজিটাল ডিভাইসের যে অংশটা এখানে কিন্তু তোমাদের লজিক সার্কিট রয়েছে, তো লজিক সার্কিটটাও কিন্তু তোমাদের খুবই ভালোভাবে শিখিয়ে দিব এবং তোমরা ক্লিয়ার হতে পারবা একেবারে। তো দেখো তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু এইচএসসি পরীক্ষায় মাস্ট বি 2টা সৃজনশীল থাকবেই। তো তোমাদের এই যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস 2টা অংশ থেকে একটা একটা করে সৃজনশীল থাকবে এবং তোমরা যদি এই যে সংখ্যা পদ্ধতির যে 4টি বিষয় রয়েছে রূপান্তর, যোগ বিয়োগ এবং পরিপূরক এগুলা যদি ক্লিয়ার করতে পারো তাহলে একটা সৃজনশীল 100% তোমরা দিতে পারবা। এবং তোমাদের লজিক সার্কিট রয়েছে যে সেখানে তোমরা লজিক সার্কিট দেখিয়ে দিব। তো লজিক সার্কিটগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা একটি সৃজনশীল 100% দিতেই পারবা। তাহলে দেখো একটা অধ্যায় পড়ে কিন্তু তোমাদের 20 নাম্বার কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে এখানে এবং তোমাদের এমসিকিউ তো কারেক্ট হবেই। তো যাই হোক পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তীতে যে আলোচনাগুলো বাকি রয়েছে সেই আলোচনাগুলো ধাপে ধাপে আলোচনা করা হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো করার জন্য। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।